আনিস আলমগীর, এটা খুবই আলোচিত বিষয়। আপনার জন্য দুঃখের কিনা জানি না যে আপনার প্রিয় বদ্দা, যাকে আপনি বদ্দা ডাকতেন, ডক্টর ইউনূসের শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হওয়া হলো না। ওনার ভক্তকুলকে হতাশ করে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছেন। তো এটা আপনার কাছে সব মিলে আমি যদিও শুরুটা ফান করলাম, কিন্তু বাস্তবতাটা হলো এই মনোনয়নটা আপনার কাছে আসলে কেমন লাগলো? আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট হিসেবে যদি পাই, এটা আমাদের জন্য কেমন হবে? এটা আপাত দৃষ্টিতে ভালো। প্রথমত যে ইউনূসের মতো একটা ঝঞ্ঝাল, এটা এটা কি বলবো, দেশের মধ্যে একটা গোলযোগ সৃষ্টিকারী ব্যক্তি বা বিরুদ্ধ মতকে দমনকারী বা লোভী এবং প্রতিহিংসা পরায়ণ একটা লোককে যে এই দায়িত্বে বিএনপি আনে নাই, যেটা গণমানুষের কাছ থেকে তারা প্রশংসা প্রাপ্য। এবং আরেকটা যে বিষয়টা, ফেব্রুয়ারিতে গিয়ে তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করে আসলেন এবং সেই অনুযায়ী খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হইলো, সেই চুক্তি অনুযায়ী ইউনূসকে বানানো হবে। এই যে একটা মিথ তৈরি হয়েছিল, সেটা ওটা কেটে গেল। এটা আমি বলেছিলাম এটা কবর রচনা হয়ে গেল। তো সেই জায়গায় বিএনপি তার মির্জা ফখরুল নয়, শুধু যে কাউকে যদি তার নিজের দল থেকে যদি কাউকে নির্বাচিত করে, যাদের ডেডিকেশন আছে, সেটাই প্রশংসার জায়গা। আমি একটা রাজনৈতিক দল করব দিনের পর দিন, বছর পর বছর, আমার আমার আকাঙ্ক্ষার জায়গা বঞ্চিত করে ইউনূসের মতো ভুইফোট একটা লোককে নিয়ে আসবে, সেটা তার দলের যে কেউ অপছন্দ করার কথা। যদি সিদ্ধান্ত থেকেও থাকতো এরকম যে ইউনূসের বাইরে একটা ইমেজ আছে, সেরকম একটা লোককে আমরা বসালাম আমরা আমাদের সরকারের ওয়েট বাড়ানোর জন্য, সেই সেই চিন্তা থেকে যে বিএনপি সরে এসেছে এবং বিএনপি প্রমাণও করেছে যে ও ও কি ওয়েট বাড়াবে। তাকে তো আমরা 18 মাস দেখেছি ওয়েট বাড়িয়ে, ও আমাদের দেশের মানে আহ সর্বোচ্চ জায়গায় তাকে বসিয়ে। তো সেই জায়গায় তো কোনো ওয়েট বাড়েনি, বরং 18 মাসে বা আমাদের ওয়েট কমেছে। আমাদের বহির্বিশ্বে আমাদের ইমেজের 12টা বেজেছে, আমাদের দেশের শ্রমিকরা নির্যাতিত, আমাদের ভিসা পাই না আমরা। বহির্বিশ্বে তো তার কোনো ইমেজ আমরা আর এখানে দেখি না। তো সেই জায়গাটাতে যদি বিএনপি তার সন্তান, তার নিজের একজন পরীক্ষিত নেতাকে এখানে সিলেক্ট করেছে, এবং সেই নেতা এমন নেতা যে দীর্ঘদিন তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বা উপস্থিতিতে দলের হাল ধরেছেন, দলকে টিকিয়ে রেখেছেন। নেতা কর্মী পর্যায়ে তার অনেক নিবিড় সম্পর্ক আছে। একটা জিনিস তার বিরুদ্ধে বদনাম আছে বিএনপির তরফ থেকে। আমি কালকেও একজন বিএনপির সাবেক সংসদ সদস্যের সঙ্গে কথা হচ্ছিল, উনি বললেন যে তার একটা দোষ হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতায় মানে তড়িৎ যে সিদ্ধান্ত দেওয়া, সেটাতে অভাব আছে বা ছিল তাদের দল পরিচালনা করার ক্ষেত্রে। উনি যেটা বললেন, উনি একটু টিটকারি দিয়ে বললেন যে মান্নান ভূঁইয়ারও একই একই অবস্থা ছিল, মান্নান ভূঁইয়ার অনুসারী। তো এটা হয়তো কোনো তার সেই অবসরে তার কোনো প্রতিহিংসা থেকেও বলতে পারে, জানি না আমি। কিন্তু এটা তাদের দলের লোকেরা বেশি ভালো বলতে পারবে। কিন্তু একজন সজ্জন ব্যক্তি, ভদ্র নম্র, যত উদাহরণ দেওয়া যায়, মির্জা ফখরুল একটা এখানে একটা আইকন হিসেবে ধরা যেতে পারে। রাজনীতিতে নম্রতা ভদ্রতা যে জিনিসগুলো আছে, সেই জায়গায় মির্জা ফখরুলের কোনো অভাব নাই। কোনোদিন কাউকে, কোনো তার শত্রুও তাকে বলে নাই যে এ লোক মানুষের সাথে সম্পর্ক খারাপ, ওই এই লোকের কথাবার্তা ভালো না, বা সেটা তার বিরোধী দল যেমন তাকে এই সার্টিফিকেট দেয়, তেমনি সরকারি দলও দেয়। তো এটা আমি মনে করি যে একটা ভালো ডিসিশন। অনেকের মত, আমারও নিজেরও মত ছিল এখানে যদি আরো যারা ক্যান্ডিডেট ছিল, তারাও যে খুব আহ মানে ওনার থেকে যে কম যোগ্যতা ছিল তা না। বিএনপিতে একাধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে যারা প্রধান রাষ্ট্রপতি হওয়ার মতো ছিলেন। সেই জায়গায় বিএনপি যাকে চয়েস করছে তিনিও ভালো ভালো মানুষ, আচ্ছা, ভালো লোক, এখানে ভালো আরেকটা পছন্দ। প্রশ্ন এখানে আরেকটা প্রশ্ন কিন্তু এসেই যাচ্ছে। সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি প্রেসিডেন্ট হন, এবং হবেন আর ধারণা করা যায়, হ্যাঁ, আমাদের ভোটের বিপুল ব্যবধান, তাহলে একসঙ্গে কিন্তু তিনটা পদ খালি হচ্ছে। প্রথমত দলের সেক্রেটারি পদটা খালি হচ্ছে, মহাসচিব পদটা, সেখানে কে আসবে, এটা যেমন একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি, সেই পদটাও খালি হচ্ছে। পাশাপাশি ওনার এলাকায় উনি একজন এমপি ছিলেন, সেই এলাকার এমপি পদটাও কিন্তু খালি হচ্ছে। তিনটা পদ কিন্তু একসঙ্গে একটা শূন্যতা তৈরি হচ্ছে। এই তিনটা পদে কিন্তু বিএনপিকে পূরণ করতে হবে, এবং এটা নিয়েও নানা আলোচনা কিন্তু চলছে।
আমার ধারণা সেই আলোচনাগুলো আপনিও জানেন। তো এটা নিয়ে আপনি কি বলবেন যে কিভাবে কি হলে কি আলোচনা শুনছেন অথবা আপনি কি ভাবছেন কিভাবে হলে আমাদের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়? প্রথমে আসি, উনি তো মহাসচিব, সেই পোস্টটা নিয়ে। মহাসচিব পোস্ট বিএনপি কাকে দেবে আমি জানি না। তো দুইজনের নাম আমি শুনতে পাচ্ছি, সালাউদ্দিন আহমেদ এবং রিজভী আহমেদের কথা। দুইজনেরই ডেডিকেশন আছে। এখন বিএনপি ভালো বুঝবে যে তার নেতা কর্মীদের সঙ্গে কার সম্পর্ক সবচেয়ে নিবিড়। এবং আরেকটা জিনিস হচ্ছে, সম্পর্ক শুধু নিবিড় হলে হবে না, আহ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যেটা বলছিলাম, তড়িৎ চিন্তা করা, দলকে রিপ্রেজেন্ট করা, দেশে এবং বিদেশে, দেশি এবং বিদেশি সবার সামনে এই যোগ্যতা সম্পন্ন একটা ব্যক্তি তাদের দরকার। ক্যারিসম্যাটিক হতে হবে তাকে, যাকে দেওয়া হয়। আমার এই এই ক্ষেত্রে আমার কাছে ডেডিকেশনের দিক থেকে দুইজনকে সমান মনে হয়। ডেডিকেশন কারো কম নেই। কিন্তু সার্বিক পর্যালোচনায় যদি আপনি ইমেজ পোস্টে যদি বলেন যে যেটা অন্য দলকে কাউন্টার করার, সেসব দিক থেকে আমার মনে হচ্ছে সালাউদ্দিন আহমেদ অনেক এগিয়ে। এবং উনাকে যদি আবার এখানে ইয়েটা আছে, সংসদ উপনেতার বিষয় আছে, এবং সংসদে তো উপনেতার ভূমিকা উনি পালন করছেন অলরেডি, আনুষ্ঠানিকতা হয়তো নাই। তো আমার মনে হয় সালাউদ্দিন আহমেদকে আহ, মহাসচিব এবং সংসদ উপনেতা প্লাস আপনার এলজিইডি মিনিস্ট্রি, এই তিনটা যদি দেওয়া হয়, তাহলে একটা ভাইব্রেন্ট জায়গা এখানে তৈরি হয়। আর সেটা তারা নিজেরাই বুঝবে। তাহলে সালাউদ্দিন আহমেদের জায়গাটাও খালি হচ্ছে, সেখানে প্রশ্ন আসে তাহলে কি হবে। সোশ্যাল মিডিয়ায় আমি কাল দেখলাম যে এখানে শহীদুদ্দিন এনির কথা আসছে। ইনি আমাদের সময়ে ছাত্র নেতা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্দান্ত ছাত্র নেতা, এবং রাজনীতি করার ক্ষেত্রেও মানে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের পুরোটা সময় জুড়ে ডেডিকেশন তার, জেল খেটেছেন। এবং আমার মনে হয় যে এই যে পুলিশ প্রশাসনের অনেক কিছু রপ্ত করার, আচরণ রপ্ত করার, জানার এই যে জিনিসটা, যেহেতু উনি মাঠে ছিলেন, আমার মনে হয় এনিও খুব ভালো চয়েস হবে যদি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে দেওয়া হয়। আর এ- তারপর কথা থেকে যায় যে তারা আসলে কিভাবে, এগুলো তো আমাদের দলগুলো তো এরকমই যে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুবই কম থাকে। প্রধানমন্ত্রী কিংবা সরকার, এই যে দলীয় প্রধান, তার উপরে অনেক কিছু নির্ভর করে। তারা কি করবে এখন তারা জানে। আর মির্জা ফখরুলের জায়গায় কে দাঁড়াবে সেটা তো ওনার মেয়ে আছে। ওনার মেয়ে যদি রাজনীতিতে যদি ইন্টারেস্টেড হয়, ওনার কয়টা মেয়ে আমি জানি না, একটা দুইটা বোধ হয়। তো একটা না একটা মেয়ে আসতে পারে। বাট এটা তাহলে একটু পরিবারতন্ত্রের প্রতি আপনার এক ধরনের কি মনে হলো না হ্যাঁ, পক্ষপাতিত্ব? আমি আপনাকে বলার পরপরই ভাবছিলাম আপনি আমাকে এই কোয়েশ্চেন করবেন, তাহলে এটা কি পরিবারতন্ত্র হয়ে যায় কিনা। দেখেন, পরিবারতন্ত্রের আমরা অনেকে দোষারোপ করি, কিন্তু আপনি দেখেন যে পরিবারতন্ত্রের বাইরে আবার কে যেতে পারে। কারণ বাইরে যদি ভালো নেতা থাকে তাহলে যাবে। আমি জানি না মির্জা ফখরুলের এলাকা থেকে কে এমন উঠে এসেছে। মির্জা ফখরুল একটা রাজনৈতিক পরিবারের সন্তান না, ওনার বাবা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারপরে উনি এসছেন। তো স্বাভাবিকভাবে ওনার ফ্যামিলি তো রাজনীতি ধারণ করে। এমন না যে উনি এমন কাউকে তুলে আনবেন পটল ব্যবসায়ী যে রাজনীতি বুঝে না, পরিবারের সন্তান বলে যেটা দিয়ে দেওয়া হবে, যেটা আমরা অনেক সময় দেখি মহিলাদের ক্ষেত্রে দেখি। স্বামী মারা গেল, স্ত্রী একজনকে আনলেন যিনি রিডিং পড়তে পারে না। হ্যাঁ, যেটা আওয়ামী লীগ আমলে অনেক বেশি দেখেছি আমরা, বা এই 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 রাজনীতি চলে আসছে দীর্ঘদিন থেকে, বিএনপি আমলেও যে ছিল না তা না। তো আমার মনে হয় মির্জা ফখরুলের ক্ষেত্রে তো সেটা হওয়ার কথা না। ওনার মেয়েরা শিক্ষিত, ওনার মেয়েরা আহ জাতীয় পর্যায়ে পরিচিত। আমি দেখি যে ওনার অস্ট্রেলিয়া প্রবাসী ওনার যে মেয়ের, আমি তার কথাই চিন্তা করছি। আরেকজনের অবশ্য আমি জানি না কেমন। জি, না এটা ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন যে আমরা জানি যে প্রেসিডেন্ট নির্বাচনটা এবার হচ্ছে 20 তারিখে হওয়ার কথা আর কি। তো হুম। সেখানে ডক্টর অলি আহমেদ, কর্নেল অলি আহমেদ তিনি আবার ডক্টরও বটে, এই জামাতের এবং জামাত জোটের প্রার্থী হিসেবে ওনার নাম ঘোষণা করা হয়েছে। শুরুতে যখন ওনার নামটা ঘোষণা করা হলো তখন অনেকে কিন্তু নানা রকম আলোচনা করেছেন যে জামাত একটা মাস্টার ট্রুক খেলেছে। তারপরে আপনার একজন মুক্তিযোদ্ধাকে জামাত মানে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করেছে এবং ওনার তো মুক্তিযুদ্ধের বিশাল অবদান। তো এটা হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং হলো আমি যেটা খুব বিশ্লেষণে সঙ্গে খেয়াল করলাম, যেই মাত্র না মির্জা ফখরুল ইসলামের নামটা ঘোষণা করা হলো, অলি আহমেদ কিন্তু হারাই গেলেন। ওটা নিয়ে কিন্তু কোনো আলোচনাই হচ্ছে না একদম। তো এটা আপনি এই দুইটা কম্পেয়ার করি তাহলে এটা কি কারণে এরকম হলো, মানে উনি হারিয়ে গেলেন কেন? এটা কারণ তো যে অলি আহমেদ যে জিতবেন সেটা তো মানে আহ কোনোভাবে আসে না। এটা তো সাংবিধানিক ভাবে বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া বলেন, এটা তো নিশ্চিত হার।
নিশ্চিত হার জেনেই তো উনি দাঁড়িয়েছেন, উনি আলোচনার জন্য দাঁড়িয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্ট্রং করার জন্য দাঁড়িয়েছেন। সেদিক থেকে তো আমি গত সপ্তাহে আপনাকে বললাম, আমি ওয়েলকাম করি যে এই বিষয়টা। কিন্তু উনি যে জিতবেন না সেটা তো উনিও জানেন, ওনার সমর্থকরাও জানেন, সবাই জানেন। কারণ এখানে তো দলের বিরুদ্ধে ভোট দেওয়ার প্রবণতা সম্ভবও না আমার আমার ধারণা। এবং আমি জানি না ৭০ অনুচ্ছেদ এখানে কি বাধা দিয়েছে যে ভোট দেওয়ার ক্ষেত্রে। অনেকে বলে যে না, ৭০ অনুচ্ছেদ এখানে প্রয়োগ করবে, আবার প্রয়োগ করে কি করে, যেহেতু ভোটটা হচ্ছে যে গোপন ভোট। আমার এখানে জানার অজ্ঞতা আছে কিনা আমি জানি না, যে গোপন ভোট যদি হয়ে থাকে তাহলে আমি কাকে ভোট দিয়েছি না দিয়েছি সেটা কিভাবে আপনি জানবেন, বা সেই প্রশ্ন আসবে কিভাবে, ৭০ অনুচ্ছেদ ভঙ্গের প্রশ্ন আসবে কি করে? আর যদি এসেই থাকে তাহলে এই ভোটের দরকার কি? হ্যাঁ, যদি এই তাহলে তো ভোটেরই বা মনোনয়ন দিলেই দরকার হয়ে কি? যায়। মনোনয়ন দিলে হয়ে যায়, এটা তো ডাইরেক্ট দিয়ে দিলে হয়, তাহলে গোপন ভোট কেন করতে হবে? তো Right. সেদিকে ইভেন ভোট যদি হয়েও থাকে, গোপন ভোট হয়েও, গোপন ভোটে একেবারে মানে কঠিন ভাবে হয়ে থাকলেও আমাদের জেতার সম্ভাবনা মোটেই না। কারণ এত সদস্য, বিএনপির এত সদস্য থাকার সত্ত্বে, আর ওনাদের মনে করেন ৮০ জনের মতো সর্বোচ্চ হবে সবগুলো মিলিয়ে, জামাত এবং ৭০টা ভোট আদার্স। পাবেন, আমি হিসাব করে দেখেছি যে তারা ৯০টা ভোট পাবে, না আমার হিসাব বলে আর কি। আর হ্যাঁ, কিন্তু একটা মহিলা কথা, মহিলা এই আলোচনাটা মহিলা কিন্তু খুব হতো না, বেশি। বুঝছেন? এই হুম? আলোচনাটা এত দূর আসতো না যদি না মানে সংসদের চিফ হুইপ, বিএনপি হ্যাঁ, দলীয় যে chief whip আছে, উনি যদি ওই কথা না বলতেন যে ভোট বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ থাকবে না, এই কথা বলাতেই মনে হয় একটা মানে একটা বিতর্কটা তৈরি আপনি হয়েছিল। আপনি ঠিকই বলেছেন। আমি ওনাকে এটা কোশ্চেন করেছিলাম, তাহলে কি আপনি চিন্তা করছেন যে এই হুম। এই যে সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ভোট কেনার সম্ভাবনা আছে? জামাতের বিরুদ্ধে হুম। অভিযোগ যে জামাত সংসদ নির্বাচনের সময় ভোট কিনেছিল, তাহলে এখন রাষ্ট্রপতি নির্বাচনেও কি ভোট কিনবে নাকি? তো ভোট কেনার প্রশ্ন যদি না থাকে তাহলে এই আশঙ্কা কেন? তো উনি কি জবাব দিলেন? না, উনি তো কোনো জবাব নাই। উনি তো এই নিয়ে কোনো সাংবাদিকদের কিছু বলছেন না, আমি তো মনে নাই। আমি ফেসবুকে লিখেছিলাম ওনার ছবি টবি দিয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাই আমার মনে হয় যে এটাই কারণ, এই যে উনি এইজন্য হয়তো বলছেন। আমার মনে হয় উনার বলাটা আমার কাছে ভালো লাগেনি আরকি, যে এই কষ্টটা উনি এই ধরনের হুমকিটা উনি কেন দিলেন? এটা আসলে আমি বুঝতে পারি। যাই হোক, আমরা আসলে আজকে আলোচনাটা এই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সীমাবদ্ধ রাখতাম। যদিও আমরা জানি যে আমাদের দেশের প্রেসিডেন্টের হাতে কোনো ক্ষমতাই নেই। কিন্তু আমরা এটাও জানি যে সংবিধান সংশোধন হতে যাচ্ছে। হয়তো প্রেসিডেন্টের ক্ষমতা একটু বাড়ানো হবে। তো প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে আপনার কোনো বক্তব্য থাকলে বলেন। এটা বলে আমরা আলোচনা শেষ করব। সংবিধান সংশোধনী যে বিষয়টা আছে সেখানে তো উপরাষ্ট্রপতির কথাও বলা হয়েছে। আপনি দেখবেন এই যে চার জোটে এই দলগুলো যে জুলাই সনদ করছে সেখানে উপরাষ্ট্রপতিও আছে। আমি জানি না, যেখানে রাষ্ট্রপতিরই কোনো মানে ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিস নাই, সেখানে আবার উপরাষ্ট্রপতির কি প্রয়োজন দেখা দিল? আর আহ, সেই এবং সংসদ উপনেতা হওয়ার বিধান আছে, কিন্তু সেই উপনেতা নাই। এই এই সমস্ত বিষয়গুলো আমাকে ইয়ে করে। আপনি জনগণের কথা যদি আমরা আজকে আলোচনায় আসতে চাই, আমার তো মনে হয় যে বিদ্যুৎ, গ্যাসের যে বিষয়টা সেটা আপনার একটু বলা উচিত। কারণ বিদ্যুৎ এবং গ্যাসের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আজকে আমি পত্রিকায় দেখলাম, সমকালের একটা রিপোর্ট দেখলাম। সেখানে বলা হচ্ছে যে গত ২ বছরের তুলনায় ১৮ গুণ বেশি আপনার লোডশেডিং হচ্ছে। এবং গত ৫ বছরের তুলনায় যদি প্রমাণ করা হয় তাহলে ৪৯ পয়েন্ট সামথিং, মানে অর্ধেক পরিমাণ বেশি লোডশেডিং হচ্ছে। তো দেশে যদি এই পরিস্থিতি থাকে তাহলে মানুষের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে? হেভি ইন্ডাস্ট্রিজ গুলো যেগুলো আছে সেগুলো অনেকটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কোনো মানে গত ৩ সপ্তাহ ধরে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে, বাসা বাড়িতে তো আছেই, তারপরে এই যে হেভি ইন্ডাস্ট্রিজ গুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের উৎপাদন ব্যাহত হয়েছে, বিশেষ করে সিরামিক, স্টিল এবং আদার্স যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে যেখানে গ্যাস ছাড়া উপায় নাই, এখানে ইয়ে হয় না। তো আমার মনে হয় যে সরকার এটা কিভাবে ওভারকাম করবে, এটা এটা নিয়ে খুব জরুরি ভাবে ভাবা উচিত। কারণ এই জি। সরকার ক্ষমতা আসার ফলেই জ্বালানি সংকট যেভাবে তৈরি হয়, এটাও আরেকটা বিষয়। এবং এই ধরনের কার্যক্রমের মাধ্যমে জ্বালানি খাতকে বেসরকারি খাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা সরকারের, সেগুলো কিন্তু নানা প্রশ্ন দেখা দিচ্ছে। তো আমি মনে হয় যে সরকারের জোরালো ভাবে একটা মানে এই যে স্কুল, আপনার দোকানপাট এতটা থেকে এতটাই চলবে, এগুলো বলে, এগুলো করে কি কতটুকু আপনি কভার করতে পারবেন? আর এদিকে আপনার প্রায় ৫০ লাখের মতো অটোরিকশা অমুক তমুক যেগুলা রাস্তায় ছেড়ে দিয়ে দিচ্ছে, এগুলা নিয়ে প্রশ্ন আসছে, ওরা বিদ্যুৎ খাতের কি সমস্যা তৈরি করতেছে। আমার মনে হয় বিদ্যুৎ সেক্টর সরকার এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। এই এই মুহূর্তে এটাকে মাথা কামানো উচিত।
এবং রুমিন ফারহান ওই দিন যে বলছিলেন যে 2006 থেকে না 2006 না না মানে 2006 থেকে যে ইয়েটা 2001 থেকে 6 যে জি বিএনপির যে ক্ষমতা ছিল, ওই সময় তো উনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন ক্ষমতায়। সেই জি সময়ও বিদ্যুতের সিরিয়াস ক্রাইসিস বিএনপির ঘাড়ে পড়েছিল। এই সময়ও এই মন্ত্রী ক্ষমতায় আছেন। তাহলে এখানে মন্ত্রীর ক্ষমতায় কি কোনো ইয়ে দেখা দিচ্ছে এখানে, মানে কি বলবো, দক্ষতার অভাব দেখা দিয়েছে, না রাষ্ট্রেরই এখানে গাফেলতি ছিল এতদিন? গ্যাস উৎপাদনের ক্ষেত্রে, গ্যাস ফিল্ড তৈরি করার ক্ষেত্রে, বিকল্প জ্বালানি তৈরি করার ক্ষেত্রে, এবং একমুখী যে জ্বালানি ব্যবস্থা সেখান থেকে বের হয়ে ডাইভার্সিফিকেশন আনা, সেই জায়গায় পলিসিগত ব্যর্থতা ছিল কিনা, এবং থাকলে এখন কিভাবে এগুলো ওভারকাম করা যাবে এটাই ভাবতে হবে। দেশ যদি অন্ধকারে ডুবে যায়, ইন্ডাস্ট্রি না চলে, এমনিতে বেকারত্বে ভরে গেছে, তাহলে তো আমাদের আরো অবস্থা খারাপ হবে। জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি আনিস আলমগীরের সঙ্গে যখন আলোচনাটা শুরু করি, আমরা প্রেসিডেন্ট নির্বাচন এটা নিয়ে বিএনপির চিন্তা ভাবনা এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অন্যান্য যে সাংগঠনিক যে পদক্ষেপগুলি বিএনপি জন্য নেওয়া জরুরি সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু দেখেন, আনিস আলমগীর কিন্তু আলোচনা শেষ করার আগে নিজের থেকেই বিদ্যুৎ প্রসঙ্গটা নিয়ে আসলেন। কেন আনলেন? এটাই হলো এই দেশের বাস্তবতা। আপনি এই দেশে আজকে যে কোনো নাগরিকের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আলাপ করেন, দেখবেন একটু পরে আলোচনাটা বিদ্যুতে চলে আসবে। এই জন্যই আসবে যে এটা সারা দেশের একটা সমস্যা। এটা হলো এই সরকারের সবচেয়ে বড় সমস্যা। আমি অনেককে বলতে শুনেছি যে তাহলে কি এই সরকার আবার বিদ্যুতেই ডুববে? প্রশ্নটা কিন্তু জরুরি। কারণ মানুষ বিদ্যুতের যে কষ্টটা এটা কিন্তু প্রতিদিনের প্রতি মুহূর্তের কষ্ট। আমরা সরকারকে বলবো, আপনারা প্রেসিডেন্ট নিয়ে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, প্লিজ বিদ্যুৎ নিয়ে একটা ভালো সিদ্ধান্ত নেন। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।